Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প 12 বছরে, কাহিনী হিমানীশ গোস্বামী। গল্প 12 বছরে। 60 টাকা? 60 টাকা এক জোড়া জুতো কিনেছো না? খুব লায়েক হয়েছো দেখছি। না। দাঁড়াও, শোনো, জানো আমরা এককালে 2 টাকা জোড়া জুতো কিনেছি, জানো? 60 টাকায় তখন 30 জোড়া জুতো পাওয়া যেত। খুব বাবুগিরি ফলাচ্ছ, তাই না? না না, যার কথা শুনছেন তিনি প্রমথনাথ। প্রমথনাথ ভুলে গেছেন? না, তাও ঠিক নয়। তিনি আদৌ পেয়েই জানেন না তার বড় ছেলে অরুণ প্রকাশ এখন একটা ওষুধের কোম্পানিতে কাজ করে। 8 বছর আগে থেকেই সে ওই কাজ করছে। 2000 টাকা মাইনে তিনি ঢুকেছিলেন। এখন নানা উন্নতির সিঁড়ি বেয়ে তার মাইনে নানা রকম ভাতা মিলিয়ে মাসে 12,000 টাকার ওপর। জানার কথাও নয়, জানার কথা নয়, কেননা গত প্রায় 12 বছর প্রমথনাথ প্রায় সংজ্ঞাহীন হয়েই কখনো হাসপাতালে, কখনো নার্সিংহোমে, কখনো বাড়িতে থেকেছেন। যখন জ্ঞান হয়েছে তখনও কিন্তু তিনি মনে করতে পারেননি তিনি কে। তিনি যে একটা বিদেশি কোম্পানিতে কেরানিগিরি করতেন। মাইনে 20 বছর কাজ করার পর হয়েছিল মাত্র 826 টাকা। যখন মোটর দুর্ঘটনা হয় তখন তার বয়স ছিল 42। এসব কথা প্রমথনাথের মনেই নেই। মোটর দুর্ঘটনাটি হয় তাঁরই অফিস চত্বরের মধ্যে। একটি গাড়ি যখন পিছিয়ে আসছিল তখন অতর্কিতে সেই গাড়ির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। তিনি পড়ে যান, মাথায় লাগে আঘাত। সঙ্গে সঙ্গে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অজ্ঞান অবস্থায়। আজ প্রমথনাথের 54 বছর কয়েক মাস বয়স, কিন্তু তার ধারণা এখনও তিনি সেই পুরনো বয়সেই আছেন। বয়সটা তাঁর আশ্চর্যজনকভাবেই মনে আছে, কিন্তু তার নাম যে প্রমথনাথ ভাদুড়ী এটাই তার মনে পড়েনি মাস কয়েক আগেও। ডাক্তার ঘোষ একটা বড় ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করেছিলেন তার মস্তিষ্কে, এবং প্রায় অলৌকিকভাবেই সে অস্ত্রোপচার সফলও হয়। তারপর নানাভাবে এবং চেষ্টায় তার পুরনো স্মৃতি ফিরিয়ে আনা হয়, কিন্তু ওই পুরনো স্মৃতি ফিরে আসে মাত্র। মাঝখানে যে 12টি বছর চলে গেছে এটি তার মনে দাগই কাটেনি। প্রথমে অসুবিধা হয়েছিল তার স্ত্রী অমলাকে নিয়ে। তিনি তাকে চিনতেই পারেননি। নার্সিংহোমে অমলা যেদিন অস্ত্রোপচারের পর প্রথম গেলেন তখন প্রমথনাথ যে কেন এক অদ্ভুত দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়েছিলেন সেটা তখন বোঝা যায়নি। পরে তিনি নার্সকে জিজ্ঞেস করেন যে ওই মহিলাটি কে। নার্সও একটু মজা পেয়ে বলেছিলেন, ওকে চিনতে পারেননি আপনি? হ্যাঁ, একটু চেনা চেনা লাগছিল। আগে বোধহয় কোথাও দেখে থাকবো। উনি তো আপনার স্ত্রী। কি যে বলো না, উনি আমার স্ত্রী হবেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী অনেক সুন্দরী, অনেক কম বয়স। আমাকে মিথ্যে কথা বলবেন না তো। আরে প্রমথনাথ জানেন না 35 বছর বয়সের স্ত্রীর বয়স এখন 47। অবশ্য ক্রমশ সেটা বুঝতে পারলেন। 12 বছরের ব্যাপারটা বুঝতে প্রায় 10-15 দিন লেগে গেল। তার পুত্র অরুণ প্রকাশ বিএসসি পড়ত। সে এখন যে চাকরি করছে, অফিস থেকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। আর ছোট ছেলে বরুণ প্রকাশ, সে স্কুল ফাইনালে পড়তো।
সে এখন কি একটা কম্পিউটার ট্রেনিংয়ের জন্য জাপানে রয়েছে। গত 6 মাস এটি তিনি অবিশ্বাস্য বলে প্রথমে উড়িয়ে দিলেও ক্রমশ ক্রমশ ব্যাপারটা মেনে নিয়েছেন। তবে মাঝে মাঝেই এখনও ভুল হয়ে যায়। আগে যে অন্ধকার অন্ধকার 2 ঘরওয়ালা ফ্ল্যাটে থাকতেন মাসিক 150 টাকায়, এখন তার জায়গায় 3 ঘরওয়ালা আধুনিক ফ্ল্যাটে রয়েছেন। এটা তার পক্ষে মানিয়ে নিতে একটু অসুবিধেই হচ্ছিল। একদিন তিনি অরুণের স্ত্রী প্রীতিকে বললেন, হ্যাঁ বৌমা, এই ফ্ল্যাটে আমরা আছি কেন? এ কাদের ফ্ল্যাট? হ্যাঁ বাবা, এ তো আমাদের ফ্ল্যাট। না না না, চট করে বিশ্বাস করতে পারেননি প্রমথনাথ। বলেছিলেন আমাদেরই ফ্ল্যাট। আরে আমাদের ফ্ল্যাট তো এরকম ছিল না। আর তাছাড়া এই অঞ্চলটাও তো আমাদের না। আচ্ছা বৌমা, এ পাড়া কোন পাড়া? আচ্ছা, বাগবাজার থেকে, মানে বাগবাজার এখান থেকে কত দূর? না বাবা, এটা না আমাদের নতুন ফ্ল্যাট, বুঝেছ? এটা বাগবাজার না। বাগবাজার এই ধরো এখান থেকে কয়েক কিলোমিটার দূর। আর ফ্ল্যাটের ভাড়া কত? ভাড়া এটা তো 600 টাকা ভাড়া। প্রীতি ভাড়া নিয়ে অনেকখানি ভেবেছিল। আসল ভাড়া তো বলা যাবে না। আসল ভাড়া 3500 বললে প্রমথনাথ উত্তেজিত হয়ে পড়বেন, তাই অনেকটা কমিয়েই সে বলেছিল। প্রায় এই কথা শুনেও প্রমথনাথ মূর্ছা গেছিলেন। 600 টাকা মানে মাসে? মানে হ্যাঁ, শোনো না, মানে প্রত্যেক মাসে? শোনো, মানে সবটা ওকে দিতে হয় না, অফিস থেকে 500 টাকা দেয়, বাকিটা অবশ্য নিজেকে দিতে হয়। না 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 না, শোনো শোনো বৌমা, এসব বাবুগিরিতে আমার অভ্যস্ত হয়ে পড়লে শেষে কিন্তু সামলানো খুব কঠিন হয়ে পড়বে। শোনো না, আর শোনো শোনো বৌমা, শোনো, হঠাৎ যদি চাকরিটা যায় কিংবা কিছু হয়, আচ্ছা এসব কি আমাদের পোষায়? আমাদের পুরনো বাড়ি অনেক ভালো ছিল। পাশের বাড়ি খিদিসের যে ঘড়িটা ছিল তাতেই আমার সময় জানা হয়ে যেত। আমাদের জানলা দিয়ে ওদের বারান্দায় সেই ঝোলানো ঘড়িটা দেখা যেত। হ্যাঁ, রাত্রেও কোনো অসুবিধা ছিল না, চমৎকার বাজতো। কিন্তু এ বাড়িতে দেখছি 3-3টে ঘড়ি, তার উপর রঙিন টিভি। আসলে না 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 না, ওটার দাম কত? ওটা ওটা দাম কত? চট করে বলতে পারলো না দাম। 14,342 টাকা বাংলাদেশ ধরার জন্য বুস্টার আরো 780 টাকা। বলল ওটা তো অফিস থেকে দিয়েছে। হ্যাঁ, ওই একই কথা যাতে অমলাও বলেন, সেজন্য প্রীতি মাকে খুঁজে বার করে ফিস ফিস করে বলল। অমলা বললেন, শুনো, এইসব কথা একটা খাতায় লিখে রাখো, নইলে কখন কি বলবে তার ঠিক নেই। অরুণকেও না বলতে হবে, আস্তে আস্তে সইয়ে নিতে হবে, বুঝলে? সব লিখে রাখতে হবে। খবরের কাগজ এলেই তার দামের জায়গাটা কালি দিয়ে এমন লেটে দেওয়া হয় যে দামটা আর পড়াই যায় না। তবে খবরের কাগজ দেখে প্রমথনাথ কিছুই বোঝেন না, কখনোই পড়তেন না। ওর মধ্যেও নানা রকম দামের কথা থাকে, কিন্তু তিনি সেসব পড়েন বলে মনে হয় না। আগেকার মতোই 2-3 মিনিটে তার কাগজ দেখা হয়ে যায়। খাতা অবশ্য একটা করা হয়েছে, তাতে প্রমথনাথকে কি কি বলা হয়েছে সেটা লিখে রাখা হয়। বিরাট ফ্রিজ সম্পর্কে অরুণ লিখেছে, ফ্রিজটা একটা অফিস লটারিতে পেয়েছি 3 বছর আগে, 5 টাকা টিকিটের প্রথম পুরস্কার। ভিসিপিটা অরুণের বন্ধু সুরেশ্বর দিল্লিতে বদলি হওয়ার সময় অরুণকে দিয়ে গেছে। আর প্রীতি লিখল যে তার কটকি সিল্কের শাড়ির দাম 230 টাকা, আসল দাম 1850, 6 মাস আগে কেনা। অমলা লিখলেন বিলিতি ডিনার সেটের দাম 250 টাকা, আসল দাম 7,800 টাকা। এইরকমই একটা সময়ে অরুণ একজোড়া জুতো কিনেছিল, আর সে কথা তো গল্পের প্রথমেই বলা হয়েছে। এই জুতোর দাম 460 টাকা, কিন্তু অনেক কমিয়ে 60 টাকা বলাতেও শেষ রক্ষা করা গেল না। অবিশ্বাস্য বলে মনে হয় তাঁর। তিনি অর্থাৎ প্রমথনাথ
অবশ্য কোনোদিনই পুরো জুতো পরেননি। 12 বছর আগেও কোলাপুরি চটি একজোড়া 20-25 টাকার মাধ্যমে কিনে তিনি পরতেন। একজোড়া কোলাপুরি চটি চলত 2 বছরের ওপর। 12 বছর আগেও যে একজোড়া জুতো 60-70 কিংবা 100 টাকায় পাওয়া যেত তাও তিনি জানতেন না। তাঁর দুনিয়াটা ছিল খুবই ছোট। তিনি মাঝে মাঝে বলেন, এবার অফিস করব ভাবছি। একদম বিনা আয়ে আর থাকা চলবে না। সব ব্যাপারে ছেলের কাছে টাকা চাইতে হবে, এটা ঠিক আমি একেবারেই মেনে নিতে পারছি না। অফিসে যাবেন কি? তার চাকরিটাই যে আর নেই। প্রাইভেট কোম্পানি, অবশ্য অনেক করেছেও ওর জন্য এই কোম্পানি থেকে। প্রায় 12 বছর ধরে তার চিকিৎসার সব খরচই ওরা দিয়েছে। তার উপর অর্ধেক মাইনেও দিয়েছে প্রথম কয়েক বছর। তারপর অরুণ প্রকাশ চাকরিতে ঢোকার পর অবশ্য অরুণ নিজেই বলেছে যে আর সাহায্যের দরকার নেই। ওর যা পাওনা ইত্যাদি সে সমস্তই কোম্পানি দিয়ে দিয়েছে এবং তা থেকে অরুণ একটা পয়সা না নিয়ে ব্যাংকে স্থায়ীভাবে জমা রেখে দিয়েছে। তা থেকে প্রায় মাসের 700 টাকা হয়। অরুণ সে কথাটা অনেক ভেবে চিনতে এবং কৌশলে বাবাকে বলতে প্রমথনাথ খুশি হলেন বলে মনে হয়। বললেন, বেশ বেশ, এখন থেকে বাড়ির সব খরচ আমার। যতদিন আমি বেঁচে আছি আমি সংসারটা চালাবো। তবে কিনা বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্যটা ঠিক আমার নেই। ঠিক আছে বাবা, তাই হবে। সকালে উঠে অরুণকে ডাকেন বাজার করার জন্য। তাকে 20টা টাকা দিয়ে অরুণ! দিয়েছেন। হ্যাঁ, শোন শোন শোন, বল। চমৎকার একটা ইলিশ কিনবি। হুম, শোন না, অনেক দিন না ঠিক ইলিশ খাওয়া হয় না জানিস। আর শোন, পটল 1 কেজি, লাউ একটা যদি ভালো পাওয়া যায়। ঠিক আছে। আর শোন, ওই 8 কেজি ওলও আনিস কিন্তু। আর হ্যাঁ, ওই লাউয়ে দেওয়ার জন্য একটু ছোট চিংড়ি 250 আনলেই হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর আর বাকি যা যা কেনার তুই কিনে নিস, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে, ও নিয়ে তোমায় ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা বাবা, সাবধানে আসিস। বাজার থেকে এলে অরুণ 2টো থলি রেখে দিল রান্নাঘরের টেবিলে। টেবিলেই নানা রকম ছুরি, যন্ত্র, নানা রকম আধুনিক ব্যবস্থা। বঁটি নেই। প্রমথনাথ নিজেই থলি থেকে সব টেবিলের উপর রাখলেন। কি চমৎকার পটল রে, বেশ বড় বড় সাইজ, দারুণ। আবার ঢেঁড়স এনেছিস দেখছি, দেখেছিস, বলতেই ভুলে গেছিলাম। ভালো করেছিস, খুব ভালো করেছিস। আরও কয়েক রকম সবজি দেখে সন্তোষ প্রকাশ করলেন প্রমথনাথ। তারপর মাছের থলে খুলে একেবারে হই হই বাঁধিয়ে দিলেন। কি চমৎকার মাছ রে! উড়িয়ে বাবা, কত বড় বড় টুকরো! দেখে তো মনে হচ্ছে 1 কেজিরও বেশি। আর সঙ্গে চিংড়ি। কই রে, কই? ওরে, এত বড় চিংড়ি! আরে ছোটই তো ভালো। কম দামে পেয়েছিস তো? অরুণ বলল, তা একটু কম দামেই হয়ে গেল। এই পয়সা কিছু ফিরেছে? পয়সা? হুম। না, মানে সবটাই। আচ্ছা আচ্ছা, বেশ করেছিস, বেশ করেছিস। শোন, প্রতিদিন কিন্তু এরকম রাজকীয় বাজার আনলে কিন্তু চলবে না। 7-8 টাকার মধ্যে কিন্তু সারতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক বুঝলি আছে। অরুণ, ইলিশ এখন কত করে রে? কত করে কেজি? হ্যাঁ, হিসেবটা অরুণ ঠিক করেনি এখনো। সব সমেত খরচ হয়েছে 100-র ওপর। অবশ্য ইলিশটার বেশি দাম পড়েছে। 60 টাকা কেজি রয়েছে, প্রায় 1200 গ্রাম। অরুণ বলল, 12 টাকা? তা বর্ষার সময়ে একটু সস্তা হয় ইলিশ। ওই এক সময়ে কেজিতে তুই 15-16 টাকাও উঠে যায়। বিদ্যুতের বিলের ব্যাপারে অবশ্য একটু ঝামেলা বাঁধে। এর আগে প্রমথনাথের বিদ্যুতের বিল হতো মাসে 30 টাকার মধ্যে। কখনো 35 হলে খুব খানিকক্ষণ মুখ গোমরা করে রাখতেন তিনি। বলতেন, রাত জেগে লেখাপড়ার চাইতে ভোরে উঠে আলোয় পড়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, আবার আর্থিক দিক থেকেও ভালো। ওই যে ইংরেজিতে কথা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান
হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এবারে বিদ্যুতের বিল হয়েছে 260 টাকা। এই রকমই হয় আজকাল, গরমকালে বেশি হয়, তবে শীতকালেও 200-র ওপরেই ওঠে। প্রমথনাথ বলেন, কি সাংঘাতিক ব্যাপার! এক্ষুনি ইলেকট্রিক সাপ্লাইকে চিঠি লেখ, এক্ষুনি লেখ। এ বাড়িতে নিশ্চয়ই ওয়্যারিং ঠিক নেই, বিদ্যুৎ অযথা নষ্ট হচ্ছে রে। না না বাবা, এই বিলটা দেখানোর কোনো ইচ্ছা ছিল না অরুণের, কিন্তু চিঠির বাক্সে বিলটি দিয়ে গেছিল, আর প্রমথনাথ চিঠির বাক্স খুলে ফেলেছিলেন। অরুণ বলল, বোধহয় 2 মাসের বিল একসঙ্গে দিয়েছে। তাই? হ্যাঁ, তাছাড়া বিদ্যুতের দামও তো বেড়েছে কিছুটা। কিছু মানে? হুঙ্কার দিয়ে উঠলেন প্রমথনাথ। এ তো ডাকাতি! এই দেখি 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 বিলটা, দেখি দেখি। হ্যাঁ, আহ, 1 ইউনিটের দাম! ইস, এ যে অনেক! ওরে বাপ রে বাপ! প্রায় অজ্ঞান হয়ে বাবা! পড়েন প্রমথনাথ। তাড়াতাড়ি কি একটা ট্যাবলেট এনে খাইয়ে দিতে হয় প্রমথনাথকে। তখন তিনি একটু সামলে ওঠেন, কিন্তু হাঁপাতে থাকেন। অনেকক্ষণ থরথর করে কাঁপেন। অরুণ প্রকাশ তাড়াতাড়ি টেলিফোন করে ডাক্তারকে। ডাক্তার ঘোষ বলেন, সহ্য হবে না ওর, আর একদম উত্তেজনা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে কোনো জায়গায় এমন রাখতে হবে যেখানে এইসব দৈনন্দিন ধাক্কা হঠাৎ যেন না লাগে, বুঝলেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাড়িতে থাকলে এসব ঘটনা ঘটতেই থাকবে, আপনি ঠেকাতে পারবেন না। তাই তো দেখছি, কিন্তু এমন জায়গা কোথায় পাবো বলুন তো? আরে, আপনাদের গ্রামের বাড়ি আছে না? সে ছিল এককালে, কিন্তু বাবাই সে গ্রাম থেকে ছেলেবেলায় চলে এসেছেন, এখন আর কেউ নেই। আচ্ছা, অর্থাৎ বুঝতেই পারছেন, ভারত ভাগের পর বাংলাদেশ বিদেশ হয়ে গেল। বুঝেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো কিছু করার নেই। অবশ্য নার্সিং হোমে রাখা যায়, কিন্তু সে তো অনেক খরচ। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আর নার্সিং হোমে কি একজন সুস্থ লোককে সারা জীবন আটকানো যায়? না 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 না, ওর অন্য ব্যবস্থার কিন্তু আপনাদেরই করতে হবে। শোনেন, মানে ব্যাপারটা ভাঙতে হবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, শুনুন, ওর কোনো পুরনো বন্ধু আছে? হ্যাঁ, খুঁজতে হবে। আচ্ছা, অনেক বছর তো খোঁজ খবর রাখিনি। বাগবাজারের পুরনো বন্ধুদের মধ্যে প্রতিবেশী ছিলেন একজন ক্ষিতীশ কাকা। আচ্ছা, অনেকদিন খোঁজ রাখি না, মানে বাবার অ্যাক্সিডেন্টের পর অনেকেই এসেছিলেন, কয়েক বছর খোঁজ খবরও নিয়েছেন। আচ্ছা, একজন ছিলেন তার সহকর্মী বিনোদ বাবু, হাওড়ায় থাকেন। আর একজন তার বাল্যবন্ধু অধ্যাপক জ্যোতিষ সামন্ত, উনি সেদিনও ফোন করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন না, আপনি তাহলে একটা কাজ করুন। বলুন। এদের কারোর সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। তারা কেউ যদি আস্তে আস্তে ব্যাপারটা ওনাকে বুঝাতে পারে, আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে সমাধান হয়ে যেতে পারে। আসল ঠিক বলেছেন। ব্যাপারটা হলো কি জানেন, 12টা বছর, এই যে 12টা বছর তার যে স্মরণ শক্তি একদম চলে গিয়েছিল, ইতিমধ্যে ভারতের ইতিহাসে নানা রকম ঘটনা ঘটে গেছে, সেটা ওকে বুঝতে দিন। তা অবশ্য। আসলে কি জানেন, টাকা টাকা যে কিছু না, টাকার অঙ্কটা একটা কাজ চলার হিসাব মাত্র। ঠিক বলেছেন, এটাই ওকে বোঝান। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা, ধন্যবাদ। আর ধন্যবাদ। কিন্তু বোঝানোর আগেই পরদিন সকালে বেপাত্তা হয়ে গেলেন প্রমথনাথ। সকালে উঠে তিনি হাতে নিলেন বাজারের 2টি থলি, পকেটে নিলেন 10টি টাকা আর কিছু খুচরো পয়সা। ঠিক বেপাত্তা যাকে বলে তা নয়, বাজারে করতে চেয়েছিলেন উনি সেই পুরনো দিনের মতো। দোতলার ফ্ল্যাট থেকে নামবার সময় দরজাটা বন্ধ করে দিলেন, ক্লিক করে একটা আওয়াজ হলো। আস্তে আস্তে নিচে নামলেন, কেউ বুঝতেই পারল না। নিচে নেমে এলেন ধীরে ধীরে। কি চমৎকার সিঁড়িটা, প্রায় 6 ফুট চওড়া, মোজাইক করা, চমৎকার ঝকঝক করছে। রাস্তায় নেমে তিনি অবাক হয়ে গেলেন, কত উঁচু উঁচু সব বাড়ি, প্রত্যেক বাড়ির সামনে প্রায় 1 ডজন করে গাড়ি দাঁড়িয়ে। অদ্ভুত অদ্ভুত সব ডিজাইন। কিছু কিছু লোক গাড়ির পরিচর্যা করছেন।
রাস্তা অবশ্য ভাঙা চোরা, ফুটপাতে গর্ত, জড়ো করা ইট আর খোয়া। কেমন যেন বেমানান বলে মনে হতে লাগলো তার। তিনি আপন মনে পথ চলতে থাকেন। একটা মোড়ে এসে পৌঁছান। দু একটা রুটির দোকান খুলেছে, ঝকঝক করছে একেবারে দোকানগুলো। বাগবাজারের মতো একেবারেই নয়। রুটি রয়েছে সাজানো, অবশ্য রুটি ছাড়াও কত রকমের জিনিসপত্র। কোনোদিন দেখেননি অত সব জিনিস প্রমথনাথ। আরও অনেকটা হাঁটলেন, কাছাকাছি একটা বাজারও কিন্তু প্রমথনাথ দেখতে পেলেন না। হাঁটতে হাঁটতে একটা ব্রিজ এসে গেল, তখনও বাজারের দেখা নেই। কোথায় বাজার? একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, সবজির বাজারটা কোন দিকে হবে বলতে পারেন? জানি না, আপনি গড়িয়াহাটে বাসে করে চলে যান, তাহলে গড়িয়াহাটে গেলে বাজার পেয়ে যাবেন। আগে গড়িয়াহাট এখান থেকে কত দূর? 10 মিনিট লাগবে হেঁটে যেতে, বাসে 2টা স্টপ। মাত্র 10 মিনিটের জন্য বাসে উঠবেন না প্রমথনাথ? এটা তো বোঝারই কথা। তিনি হাঁটতে লাগলেন। একটু পরে দেখতে পেলেন বাঁ দিকে একটা বিরাট বাড়ি। মনে পড়ল বাড়িটা কিন্তু তার চেনা। অনেক অনেক বছর আগে এই বাড়িতে তিনি এসেছিলেন, তবে কেন এসেছিলেন সেটা তার মনে পড়ল না। নামটা অবশ্য মনে পড়ল, রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার। সেখান থেকে দেখলেন একটা গোল ঘেরা জায়গা। মনে পড়ল এই তো সেই গোল পার্ক। তারপর হাঁটতে হাঁটতে কয়েক মিনিট যাওয়ার পর একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, গড়িয়াহাট বাজারটা কোথায়? তিনি দেখিয়ে দিতে চট করে তার মধ্যে ঢুকে পড়লেন। বাজার তখন সরগরম। কোনো দিন এমন বাজারে প্রমথনাথ আসেনি। ছোটবেলায় 2-1 অবশ্য ভয় ভয় নিউ মার্কেটে ঢুকে দেখেছিলেন, কিন্তু কোনো কিছুর দাম পর্যন্ত জিজ্ঞাসা করেননি। তিনি 2-1জনকে জিজ্ঞেস করে প্রথমেই মাছের বাজারে পৌঁছলেন। সেখানে দেখলেন কত রকমের মাছ, কত চমৎকার সব পোনা, ঝকঝকে ইলিশ। ইলিশ দেখলেই তার লোভ হয়, কিন্তু তার চাইতেও ভালো লেগে গেল বড় বড় চিংড়ি দেখে। ভাবলেন এত চমৎকার চিংড়ি যদি আধ কেজি কিনা যায় তাহলে তো বেশ হয়। দোকানে গিয়ে বললেন, কত দাম? আচ্ছা, 1 কেজি কত দাম? দোকানদার খুব আলগোছে বলল, 130 টাকা। হ্যাঁ, কি বললে? ভালো শুনতে পেলাম না। 130 টাকা কেজি? দোকানদার কোনো জবাব দিল না। কেজি যে 130 টাকা সেটাও কি বলে দিতে হবে? প্রমথনাথ ওই দোকানে দাঁড়িয়েই রইলেন। দেখলেন একটি মহিলা এসে বললেন, এইটা 2 কেজি, ভালো করে বাছুন তো। ওই যে ওটা, হ্যাঁ হ্যাঁ, বড় যেন হয়, দেখুন বাছুন ওটা। 2 কেজি ওজন করে দিলে মহিলা ব্যাগ থেকে 3খানা 100 টাকার নোট বার করে দিলেন। দোকানদার 40টা টাকা ফেরত দিতেই প্রমথনাথ বসে পড়লেন সেখানে, তারপর শুয়ে পড়লেন। কয়েকজন লোক এগিয়ে এলো, একজন তাকে তুলে একটা রোয়াকের মতো জায়গায় বসিয়ে দিল। একজন বলল, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। মেগি, হ্যাঁ, স্পন্ডিলোসিস হতে পারে, স্পন্ডিলোসিস। নার্সিং হোমে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই তো একই। আজকাল কবিরাজও পাওয়া যায় না, কোথা থেকে যে জোটে মশাই কি জানে। দেশের কি হলো কে জানে। আমার তো দেখে কিরকম লাগছে বাবা। গোলমেল আছে বোধহয় মনে হচ্ছে। হাঁটি চলো, কি জানি ভাই কি হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে সামলে উঠেছেন ততক্ষণে, যদিও মাথাটা তখনও ঝিমঝিম করছে। একজন দয়ালু ব্যক্তি বললেন, আপনি বাড়ি যেতে পারবেন? তাহলে বাড়ি যান যদি পারেন। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। খুব দুর্বল বোধ করছেন প্রমথনাথ। মনে মনে বলছেন, 130, 1 কেজি চিংড়ি, 130। বাজার থেকে বেরিয়ে পড়লেন। অবশ্য বেরোবার সময় শুনতে পেলেন, ভাই লঙ্কা দাও তো।
কচু 5 টাকা, তাহলে তাহলে আলুর দাম হবে কত? 10, 15? ও, আমার কোনো চিন্তাই আসছে না, ভেবে পাচ্ছি হঠাৎ না। তার মনে হয় আলুর দামটা জানা দরকার। দেখলেন রাস্তার ধারেই একটা দোকানে সেখানে আলু আর পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুব ভয় ভয় জিজ্ঞেস করলেন, ও ভাই, হ্যাঁ, ওই আলুর কেজি কত করে? এই 2 টাকা 80। হ্যাঁ, 2 টাকা 80 বাবু। 1 কেজি না আধা কেজি? না বাবু, 1 কেজি 1 কেজি। 2 টাকা 80? নেবেন? খুবই আশ্চর্য হলেন প্রমথনাথ। এককালে যখন আলুর কেজি ছিল 1 টাকা, তখন কচুর দাম হতো 50 পয়সা। তখন গরিবরা কচু কিনত। তার মানে হলো কোনো এক পুরনো উপকথায় প্রমথনাথ পড়েছিলেন এক বিদেশি একটা দেশে গিয়ে বসবাস করছিলেন। খুব আরামে সময় কাটছিল তার। এই সময় এক সাধু তাকে বললেন, এই দেশটা ততদিনই ভালো থাকবে যতদিন ওই মুড়ি আর মিশ্রির দামের মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ মুড়ির দাম থাকবে কম আর মিষ্টির দাম হবে বেশি। যখনই দেখবে দেশে মুড়ি আর মিষ্টির দাম এক হয়ে গেছে, তখনই যেন সেই বিদেশি দেশ ছেড়ে পালায়। কিন্তু বিদেশির দেশটি ভালো লেগে গিয়েছিল। তাই যেদিন মুড়ি আর মিছরির দাম এক হয়ে গেল, সেদিন সে দেশ ছেড়ে পালালো না। মনে মনে ভাবল, কি আর হবে, এদেশেই থেকে যাই। সাধুর কথা তিনি উড়িয়ে দিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই বিদেশির নানা রকম বিপদ ঘটতে লাগলো। সে সর্বশান্ত হয়ে শেষে মারাই পড়লেন এক বিচারের প্রহসনে। প্রমথনাথ ভাবলেন, এই যে দেখছি মুড়ি মিছরির দরের গল্পের চাইতেও অনেক গুরুতর। আলু আর কচুর মধ্যে কচুর দাম আলুর দামের দ্বিগুণ প্রায়। তাহলে তো এই দেশে থাকা আর চলে না। আলুর চেয়ে কচুর দাম প্রায় দ্বিগুণ, আলুর চেয়ে কচুর দাম প্রায় দ্বিগুণ। আমি কোথায় যাব গো, আমি কোথায় যাব? এই দেশ ছেড়ে আমি কোথায় যাব? খুব ক্লান্ত লাগছে, আমার খুব ক্লান্ত লাগছে। একটু জিরিয়ে নি, একটু জিরিয়ে নি, কিন্তু কোথায় জায়গা, কোথায়? ও, একটু চা পেলে বেশ ভালো হতো। একটু চা খাবেন। চায়ের দোকান একটা পেয়েও গেলেন। তখনই দোকানটা খুলছে। বেশ ঝকঝকে তকতকে চেহারা। তিনি বাজারের 2টো থলে নিয়ে দোকানে ঢুকে পড়লেন। একটা বেয়ারা ছুটে এলো, 1 কাপ চা। আর তখন বেয়ারা জিজ্ঞেস করলো, আর কুছ? না না না, আর কিছু না। বেয়ারাটি বিরস বদনে চলে গিয়ে 10 মিনিট পর একটা ট্রের ওপর 1 পট চা, সেটাকে আবার কি দিয়ে যেন ঢেকে নিয়ে এলো। তার পাশে একটা চিনির পাত্র, তাতে ছোট একটা চামচ, আর একটা দুধের পাত্র। ভারী সুন্দর বন্দোবস্ত। দোকানটা তখন আরো কিছু লোকজন আসতে শুরু করেছে। প্রায় 15 মিনিট ধরে চা খেলেন প্রমথনাথ 2 কাপের ওপর। বেয়ারা একটা বিল এনে দিল। সেই বিল দেখে প্রমথনাথের মাথাটা আবার কেমন যেন ঘুরে উঠল। তিনি প্রথমে ভেবেছিলেন লেখা রয়েছে 50 পয়সা, কিন্তু পরে ভালো করে দেখে বুঝলেন তা নয়, পুরো 5 টাকা। 1 পট চায়ের দাম 5 টাকা। পকেট থেকে 10 টাকার নোটটি বার করে দিলেন। তিনি তারপর 5 টাকার নোটটি পকেটে পুরে 1 পয়সাও বকশিশ না দিয়ে পথে নেমে পড়লেন। আর সেই সময় তার মাথাটা একেবারেই খালি খালি বোধ হতে লাগলো। তবে বেশিক্ষণ নয়, আস্তে আস্তে তার একটা কথাই মনে হলো, এই দেশে আর থাকা চলবে না দেখছি। আলুর চেয়ে কচুর দাম বেশি। আলুর দাম 2 টাকা 80 আর কচুর দাম 5।
আলুর দাম 2 টাকা 80, কচুর দাম 5। ওরে তোরা নাচ নাচ নাচ। এককালে তিনি গাইতে পারতেন। তিনি চমৎকার একটা সুরও লাগিয়ে ফেললেন তাঁর এই ছড়াটিতে। চিৎকার করে গাইতে লাগলেন, আলুর দাম 2 টাকা 80, কচুর দাম 5। ওরে তোরা নাচ নাচ নাচ, ওরে তোরা নাচ নাচ নাচ। উনি নাচতে লাগলেন। ফুটপাতে সে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হলো। প্রমথনাথের 2 হাতে 2টো খালি থলি, আর তিনি ঘুরে ঘুরে নাচছেন আর গাইছেন। একই 2টো লাইনের পরে তিনি আরো একটু যোগ করলেন, 1 পট চা খেলে দিতে হবে 5 টাকা, পালাও এদেশ থেকে বাবা পিসে মামা কাকা। 1 পট চা খেলে দিতে হবে 5 টাকা, পালাও এদেশ থেকে বাবা পিসে মামা কাকা। লোকেরা ভারী আমোদ পেল। এই লোকটি কোত্থেকে এলো এখানে? কারুর তা মনে হলো, কিন্তু কেউ তাকে একটাও প্রশ্ন করল না। তিনি আধ ঘন্টা ওই রকম নাচ এবং গানের পর ফুটপাতেই বসতে যাবেন। এমন সময় একজন হা হা করে উঠলেন, ওখানে বসতে যাবেন না, জসওয়ালের জায়গা আছে ওটা। প্রমথনাথ বললেন, ফুটপাত আবার কেন জায়গা হয় নাকি? তখন ওই লোকটি বলল, একটু পুরী টের পাবেন দাদা। প্রমথনাথ মনে মনে ভাবলেন, বাঙালির ফুটপাথের মালিক জয়সওয়াল হয় কেমন করে? একটু পরে টেরও পেলেন। 2 জন লোক এসে কোনো কথা না বলে দুম করে প্রমথনাথকে প্রায় চ্যাংদোলা করে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে একটা বিরাট চাদর পেতে তার উপর গেঞ্জি, ইজের, ধুতি, চাদর, রুমাল সাজাতে লাগলেন। প্রমথনাথ এবারে খেয়াল করলেন সমস্ত ফুটপাতেই এখন আর জায়গা নেই। প্রমথনাথ বললে, তোমরা আমাকে ফুটপাত থেকে উঠিয়ে দিলে কেন? কি করছো তুমি? লোকগুলি সে কথার কোনো জবাব না দিয়ে হে 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 করে হেসে উঠল। কেবল একজন হিন্দিতে বলল, ফুটপাত কি বসার জায়গা আছে নাকি? প্রমথনাথ অবশ্য খুব অবাক হলেন। আগেও তিনি ফুটপাতের দোকান দেখেছেন, বাগবাজারেও বেশ কিছু লোক দোকান করেছিল ফুটপাতে, কিন্তু সর্বত্র হিন্দি শুনে তার কেমন যেন মনে হতে লাগলো। তিনি ঠিক করলেন, না 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 না, এদেশে আর থাকা যাবে না। একটু পর তার মাথার মধ্যে কি সব গোলমাল হয়ে গেল। তিনি তার নিজের নামই ভুলে গেলেন। স্ত্রীর নাম, ছেলেদের নাম, কারোর নামই তার মনে পড়ল না, এমনকি বাবার নামও নয়। এটাও তত মারাত্মক নয়, তিনি শেষে তার নিজের নামই ভুলে গেলেন। তিনি যে বাজার করতে বেরিয়েছিলেন সেটাও আর প্রমথনাথের খেয়াল নেই। তবে তার কেবলই মনে হতে লাগলো, এদেশে আর থাকা চলবে না। আমি এখানে এলাম, এখানে তো আলুর চেয়ে কচুর দাম বেশি, 1 পট চায়ের দাম 5 টাকা। এখানে তো আমাদের আর জায়গা নেই, বাঙালিরা কেউ নেই, না সব বাংলা ভুলে গেছে। এরপর একটা স্বপ্ন তার মাথায় এলো, বাগবাজার। তার মনে হলো বাগবাজারই হচ্ছে এমন একটা দেশ যে দেশ শান্তির দেশ। সেখানে 1 কাপ চা 30 পয়সা, 1 কেজি আলু 1 টাকা, কখনো টাকায় 2 কেজিও, আর 1 কেজি বড় চিংড়ি মাছ 12 টাকা মাত্র। সেখানেই তিনি যাবেন, আর কোথাও যাবেন না। তিনি বাগবাজারে যাবেন। বাগবাজারে বাঙালি থাকে, আমরা বাঙালি, কেউ হিন্দি বলে না। সত্যি কথা, সবাই আমরা বাঙালি। একটি দোতলা বাসের ওপর বাগবাজার লেখা দেখে তিনি তাতে উঠে পড়লেন। বাসটাকে তার ভারী আত্মীয় বলে মনে হলো। যত টাকাই লাগুক তিনি এই বাসে করে বাগবাজারে যাবেন। সেখান থেকে আর তিনি কোথাও যাবেন না, বাগবাজারেই তিনি যাবেন। তার দেশ বাগবাজার, তার দেশ বাগবাজার। বাগবাজার যেখানে 1 কেজি আলু 1 টাকা, কখনো কখনো টাকায় 2 কেজিও। সেখানে কেউ হিন্দি বলে না। ঘুমিয়ে পড়লেন প্রমথনাথ বাসের মধ্যে। শেষ স্টপে কন্ডাক্টর তাকে জাগিয়ে দিলেন।
নেমে পড়লেন বাস থেকে। বেশ 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 চেনা চেনা লাগছে তো। কোথায় গিয়েছিলেন তার কিন্তু মনে পড়ছে না কিছুই। বড় ক্লান্ত লাগছে, আর পারছি না, খুব ক্লান্ত লাগছে। এবার বাড়ি গিয়ে একটা ঘুম দেব। চমৎকার একটা ঘুম দেব। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এই তো। উনি তাড়াতাড়ি বাড়ির দিকে চললেন। সেই পুরনো গলির মধ্যে সেই পুরনো বাড়ি দেখেই প্রমথনাথ তাড়াতাড়ি দোতলায় উঠে গিয়ে বললেন, অমলা, ও অমলা, আজ কি রান্না করছো গো অমলা? দরজায় ধাক্কা দিতে লাগলেন। কে একজন দরজা খুলে দিল। অমলা নয়, সন্ডা মার্কা একজন লোক। সে হিন্দিতে বলল, কোন আমলা? কাহে আমলা? আমলা কিয়া? এটা আপনার বাড়ি না? হ্যাঁ, এটা এই বাড়িতে আমলা বলে কেউ থাকে না, কই নেই। আর প্রমথনাথ দেখে সবাই হিন্দিতে কথা বলছে। হিন্দিতে কেন কথা বলছে? কেউ বলছে মেরে শেষ করে দেব, কেউ বলছে ডাকাত, কেউ বলছে চোর। কিন্তু মেরে শেষ করতে আর কাউকে হলো না। প্রমথনাথ অজ্ঞান হয়ে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে একেবারে নিচে গিয়ে পড়লেন। কেবল পাশের বাড়ির ক্ষিতীশবাবু, তিনি কোনো মতে ভিড় ঠেলে ঢুকে বললেন, এই যে প্রমথ, হ্যাঁ, এই যে প্রমথ। কিন্তু সে কথা প্রমথনাথের কানেও গেল না। ভাই প্রমথ। প্রমথনাথ তখন অনেক দূরের এক দেশে যাত্রা করেছেন, যেখানে কেউ হিন্দি বলে না, আর আলুর চেয়ে কচুর দাম অনেক কম। শুনছিলেন 12 বছরে, কাহিনী হিমানীশ গোস্বামী। অংশগ্রহণে প্রমথনাথ, ডাক্তার এবং বিভিন্ন পুরুষ কণ্ঠ, স্নেহাশিস, অরুণ প্রকাশ এবং বিভিন্ন পুরুষ কণ্ঠ, কালিদাস, শাশুড়ি এবং বৌমা চন্দ্রানী, অন্যান্য বিভিন্ন চরিত্রে চন্দ্রানী এবং সুস্মিতা, গল্প বিবরণে, পরিচালনা এবং সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন 12 বছরে, কাহিনী হিমানীশ গোস্বামী।